আজ শ্বশুর আমাকে গোপনে বলল, আমি জানি তোমার বিয়ের আগে একটি সম্পর্ক ছিল। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। পায়ের নিচে মাটি নেই, মাথার ওপর আকাশ নেই। আমি স্থির দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার পৃথিবীটা তখন ঘুরছিল তীব্র বেগে। তারপর আমি দরজা বন্ধ করলাম, নিজের ভেতরে সব আলো নিভিয়ে দিলাম। সেই দিনের পর আমি কখনোই আগের মতো হতে পারলাম না। জীবন কখনো পূর্বের মতো হয় না। এ এক কঠিন সত্য, যা আমাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খায়। মায়া ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে এসেছি, যা প্রতিটি শব্দে মিশে আছে গভীর আবেগ আর না বলা কথা। গল্পের গভীরে ডুব দেওয়ার আগে হেডফোনটা পরে নিন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এমন হৃদয়স্পর্শী গল্প আপনারা মিস না করেন। আমার নাম সাদিয়া। ঢাকার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিলাম। বই পড়তে ভালোবাসতাম, আর স্বপ্ন দেখতাম এক সুন্দর ভবিষ্যতের। বাবা মা চেয়েছিলেন আমি যেন ভালো লেখাপড়া করি, নিজের পায়ে দাঁড়াই। তাদের ইচ্ছে পূরণ করতে আমি অনেক চেষ্টা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর আমার জীবনটা একটা নতুন বাঁক নেয়। সেখানেই আমার পরিচয় হয় আরিফের সাথে। আরিফ ছিল আমারই ডিপার্টমেন্টের সিনিয়র। বুদ্ধিমান, শান্ত, হাসি খুশি এক ছেলে। প্রথম দেখাতেই হয়তো প্রেম হয়নি, কিন্তু ওর সঙ্গ আমার ভালো লাগতো। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে বসে আড্ডা দিতে দিতে, লাইব্রেরিতে একসাথে বই খুঁজতে খুঁজতে কখন যে আমাদের অজান্তেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো, তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। আরিফের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল স্বপ্নের মতো। ও আমার হাত ধরে প্রতিশ্রুতি দিত, বলতো, সাদিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমাদের বিয়ে হবে, আমরা একটা ছোট্ট সংসার করব। সিলেটের সবুজ পাহাড় আর চা বাগানের মাঝে আমাদের প্রথম হাতে হাত রাখা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে আমাদের প্রথমবার বিয়ের স্বপ্ন দেখা, সব যেন চোখের সামনে ভাসে। আরিফের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ওর চোখে ছিল অদম্য স্বপ্ন আর আমাকে সুখী করার এক তীব্র আকাঙ্ক্ষা। আমাদের সম্পর্ক যখন প্রায় 2 বছরের পুরনো, তখন আমার পরিবার জানতে পারল। আর 10টা বাঙালি পরিবারের মতোই আমার বাবা মাও এই সম্পর্ক মেনে নিতে পারলেন না। আমরা মধ্যবিত্ত হলেও আমাদের একটা মান সম্মান আছে। যে ছেলের ভবিষ্যৎ নেই, তার সাথে আমাদের মেয়ের বিয়ে দেব না। বাবার এই কথাগুলো আজও আমার কানে বাজে। আরিফ অনেক চেষ্টা করেছিল, আমার বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আমার পরিবার আমাকে জোর করে বিয়ে ঠিক করে ফেলল তানভীরের সাথে। তানভীর চিটাগাংয়ের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে। লন্ডনে পড়াশোনা করে এসেছে, দেখতে সুদর্শন আর কথাবার্তায় মার্জিত। বাবা মা বললেন, সাদিয়া, তানভীরের মতো ছেলে সহজে পাওয়া যায় না, তুমি ওর সাথে সুখী হবে। আমার মন ভেঙে গিয়েছিল। আরিফকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেও পারতাম না, কিন্তু পরিবারের চাপে, সমাজের চোখে সম্মান হারানোর ভয়ে আমি আরিফের কাছ থেকে দূরে সরে আসতে বাধ্য হলাম। সেই বিচ্ছেদ ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়। আরিফের বিদায়বেলার চোখের জল আর আমার নীরব কান্নার শব্দ আজও আমার স্মৃতিতে এক বুক চাপা কষ্ট হয়ে রয়ে গেছে। তানভীরের সাথে আমার বিয়ে হলো। বিয়ের পর আমি তানভীরের সাথে চিটাগাং চলে এলাম। নতুন পরিবেশ, নতুন মানুষ। প্রথম দিকে সব কিছুই কেমন যেন অচেনা লাগত। তানভীর আমাকে সব দিক থেকে সহযোগিতা করত। ও বুঝতে পারত আমি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলাম। কখনো কোনো প্রশ্ন করত না, শুধু আমার পাশে থাকত নীরবে। ওর ধৈর্য, ওর ভালোবাসা আমাকে ধীরে ধীরে সব কষ্ট ভুলিয়ে দিতে সাহায্য করল। তানভীর ছিল আমার স্বপ্নের পুরুষের চেয়েও বেশি কিছু। ও শুধু আমার স্বামী ছিল না, ছিল আমার ভালো বন্ধু, আমার ভরসার জায়গা। ছোট ছোট বিষয়ে ও আমার খেয়াল রাখত, যেমন আমার পছন্দের খাবার রান্না করা, ছুটির দিনে লং ড্রাইভে নিয়ে যাওয়া, আমার মন খারাপ থাকলে আমাকে হাসানোর চেষ্টা করা। ও আমাকে কখনোই অনুভব করতে দিত না যে এটা একটা অ্যারেঞ্জড ম্যারেজ। আমাদের সম্পর্কটা ভালোবাসার আর বিশ্বাসের এক মজবুত গাঁথুনিতে বাঁধা পড়েছিল। তানভীরের সাথে আমার হাসি, গল্প, স্বপ্ন দেখা সব যেন নতুন করে শুরু হয়েছিল। আমার মন থেকে আরিফের স্মৃতি পুরোপুরি মুছে যায়নি, কিন্তু সেই স্মৃতিতে আর আগের মতো কষ্ট ছিল না। তানভীর আমার জীবনে নতুন এক বসন্ত এনেছিল। আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। আমাদের সংসার, আমাদের ভালোবাসা সব যেন একটা নিখুঁত ছবির মতো ছিল। আমার শ্বশুর শাশুড়িও খুব ভালো মানুষ ছিলেন।
শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, আর শ্বশুরমশাই মানে রহিম সাহেব, তিনি ছিলেন খুব শান্ত স্বভাবের মানুষ, কম কথা বলতেন, কিন্তু তার চোখে সবসময় একটা গভীর দৃষ্টি লক্ষ্য করতাম। তিনি যেন সব কিছুতেই গভীর মনোযোগ দিতেন। আমার মনে হতো তিনি আমার প্রতিটি কথা, প্রতিটি আচরণ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। মাঝে মাঝে তার চোখের দিকে তাকালে আমার ভেতরটা কেমন যেন অস্বস্তি এত, মনে হতো তিনি আমার মনের গভীরের কোনো গোপন কথা জেনে গেছেন। কিন্তু আমি নিজেকে বোঝাতাম এটা আমারই মনের ভুল। আমি তো এখন তানভীরের স্ত্রী, সুখী এক নারী। আমার জীবনে আরিফ নামের অধ্যায়টা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। দিনগুলো কাটছিল নিজের মতো, হাসি খুশি আর ভালোবাসায় ভরা ছিল আমার পৃথিবী। তানভীরকে আমি সত্যিই খুব ভালোবাসতাম, ওর জন্য আমি সব কিছু করতে পারতাম। আমাদের ভালোবাসার গল্পটা এত সুন্দর ছিল যে আমি নিজেই মাঝে মাঝে অবাক হতাম। কিভাবে একজন মানুষকে এত সহজে ভালোবাসা যায়, কিভাবে একজন মানুষের সান্নিধ্য এত প্রশান্তি দিতে পারে। আমরা ঢাকা, চিটাগাং, সিলেট বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, নতুন নতুন স্মৃতি তৈরি করতাম। প্রতিটা মুহূর্ত ছিল আমার কাছে এক একটা নতুন গল্প। কয়েক মাস আগের কথা, তানভীর ব্যবসার কাজে কয়েকদিনের জন্য রাজশাহীতে গিয়েছিল। আমি একা ছিলাম শ্বশুর বাড়িতে। শাশুড়ি মাসি তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন 1 সপ্তাহের জন্য। বাড়িতে আমি আর শ্বশুর মশাই ছিলাম। সারাদিন চুপচাপ থাকতাম। আমার একাকিত্ব আর নীরবতা কাটানোর জন্য আমি রান্নাঘরে নানা রকম রেসিপি চেষ্টা করতাম। একদিন বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। নরম রোদ এসে আমার মুখে পড়ছিল। হঠাৎ দেখি শ্বশুর মশাই আমার দিকে এগিয়ে আসছেন, তার হাতে 1 কাপ চা। তিনি আমার পাশে বসলেন, চাটা আমার হাতে দিয়ে বললেন, কেমন আছো মা? আমি বললাম, ভালো আছি বাবা। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গভীর এক নিঃশ্বাস ফেলে বললেন, মানুষের জীবনটা বড় অদ্ভুত, তাই না মা? কত কিছু ঘটে যায়, কত কিছু মনে থাকে, কত কিছু চাইলেও ভোলা যায় না। তার কথা শুনে আমার বুকটা ধুক করে উঠল। মনে হলো তিনি যেন আমার মনের ভেতরের কথাটা পড়তে পারছেন। আমি শুধু মৃদু হাসলাম। তিনি আবার বললেন, মানুষের জীবনে সব সময় কিছু গল্প থাকে, যা হয়তো সবার সাথে শেয়ার করা যায় না, কিন্তু সেই গল্পগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকে। আমি তখনও কিছু বলিনি, শুধু তার দিকে তাকিয়েছিলাম। তার চোখে এক অদ্ভুত মায়া ছিল। তিনি ধীরে ধীরে বললেন, মা, আমি জানি তোমার বিয়ের আগে একটি সম্পর্ক ছিল। কথাটা শুনে আমার সারা শরীর যেন জমে গেল। আমার কানের পাশ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এ কি শুনছি আমি? শ্বশুরমশাই কিভাবে জানলেন? আমার গোপনতম অতীত, যা আমি কারো সাথে শেয়ার করিনি, যা তানভীরের কাছ থেকেও লুকিয়ে রেখেছি, তা তিনি কিভাবে জানলেন? আমি ভয়ে লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হলো আমার সব মুখোশ খুলে গেছে। আমি তাকে কি বলবো? অস্বীকার করব? কিন্তু তার চোখের দিকে তাকিয়ে মনে হলো অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি সব জানেন। তিনি আমার নীরবতা দেখে বুঝলেন। আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভয় পেও না মা, আমি তোমাকে বিচার করতে আসিনি। আমি শুধু জানি, অনেক দিন ধরেই তোমার চোখে, তোমার নীরবতায় আমি একটা ছায়া দেখেছি। আর কিছু বিচ্ছিন্ন কথা, কিছু পুরনো চিঠি, যা তোমার পুরনো বইয়ের ভাঁজে ভুল করে রয়ে গিয়েছিল। তানভীর সেগুলো হয়তো দেখেনি, কিন্তু আমার চোখে পড়েছে। তিনি খুব শান্ত স্বরে কথাগুলো বলছিলেন, কিন্তু তার প্রতিটি শব্দ আমার বুকে শেল হানছিল। আমার মনে হচ্ছিল আমি যেন মাটির নিচে মিশে যাচ্ছি। আমার এতদিনের যত্ন করে সাজানো সংসার, আমার ভালোবাসার সম্পর্ক, সব যেন এক মুহূর্তে ভেঙে খান খান হয়ে যাবে। তিনি আবার বললেন, আমি জানি তোমার কষ্ট হয়েছিল, আমি জানি তুমি আরিফকে ভালোবাসতে, কিন্তু পরিস্থিতি তোমাদের আলাদা করে দিয়েছে। জীবন এমনই মা, সব কিছু আমরা নিজেদের ইচ্ছে মতো পাই না। তার কথাগুলো শুনে আমার চোখের কোণে জল চলে এসেছিল। এতদিন ধরে যে কষ্ট, যে গোপন ব্যথা আমি মনের গভীরে লুকিয়ে রেখেছিলাম, তা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। তিনি আমার দিকে একটা টিস্যু এগিয়ে দিলেন। আমি মাথা নিচু করে নীরবে কাঁদছিলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি তোমার শ্বশুর, কিন্তু তার আগে আমি একজন বাবা। আমি তোমাকে সবসময় নিজের মেয়ের মতোই দেখেছি। আমি চাই না তুমি কোনো কষ্ট নিয়ে বাঁচো। তার কথা শুনে আমার কান্না আরও বেড়ে গেল। আমি তার হাত ধরে বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি তানভীরকে ঠকাইনি।
আমি ওকে মন থেকে ভালোবাসি। আমার অতীত, আমি ওটা ভুলে গিয়েছিলাম। তিনি বললেন, আমি জানি মা, আমি তোমার চোখে তানভীরের প্রতি ভালোবাসা দেখেছি। তুমি ওকে ঠকাওনি, কিন্তু অতীত তো অতীতই, সেটাকে অস্বীকার করা যায় না, বরং সেটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই আসল। আমি তোমার কাছ থেকে এটা লুকানোর জন্য দুঃখিত, কিন্তু আমি জানতাম তোমার জন্য এটা কত কঠিন ছিল। তিনি আরও বললেন, আমি তানভীরকে কিছু বলবো না, এটা আমাদের দুজনের মধ্যে গোপন থাকবে। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, এই গোপন ব্যাপারটা তোমাকে দুর্বল করে রাখবে। যখনই কোনো কিছু মনে হবে আমার সাথে কথা বলতে পারো, আমি তোমার পাশে আছি। তিনি উঠে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর আমি উঠে গিয়ে দরজার ছিটকিনিটা দিলাম। শুধু ঘরের দরজা নয়, আমার মনের ভেতর একটা দরজা যেন বন্ধ করে দিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল আর এক নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু এই নতুন অধ্যায়ে আমি আর আগের আমি নেই, আমি বদলে গেছি। আমার ভেতরের সেই সরল নিষ্পাপ সাদিয়াটা আর নেই। তার জায়গায় এক নতুন সাদিয়া এসেছে, যার মনে একটা গভীর গোপন ব্যথা আছে, একটা কঠিন সত্য আছে, যা সে তার শ্বশুরমশাইয়ের সাথে ভাগ করে নিয়েছে। সেই দিনের পর আমার জীবনটা সত্যি আর আগের মতো রইল না। শ্বশুরমশাইয়ের সাথে আমার সম্পর্কটা আরও গভীর হলো, আরও জটিল হলো। তার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল, কিন্তু একটা ভয়ও কাজ করতে শুরু করলো। তার নীরব চাহনি, তার মৃদু হাসি, সব কিছুর পেছনেই আমি যেন একটা গোপন বার্তা দেখতে পেতাম। তিনি আমাকে কখনো বিচার করেননি, বরং আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই গোপন সত্যটা আমার আর তানভীরের সম্পর্কের ওপর একটা অলিখিত ছায়া ফেলেছিল। আমি তানভীরকে আগের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলাম। প্রতিটি মুহূর্তে মনে হতো আমি ওর সাথে একটা বিশাল অন্যায় করছি। ওকে সব সত্যিটা বলা উচিত, কিন্তু বলার সাহস আমার ছিল না। আমি ভয় পেতাম যদি তানভীর আমাকে ভুল বোঝে, যদি আমাদের ভালোবাসার সম্পর্কটা ভেঙে যায়। আমার মনে হতো তানভীরকে ঠকিয়ে আমি তার সাথে এই সম্পর্কটা ধরে রেখেছি। যদিও আমি তাকে মন থেকে ভালোবাসি, অতীতের সেই অধ্যায়টা আমার বর্তমানের ওপর এক অদৃশ্য দাগ রেখে গিয়েছিল। আমি জানতাম শ্বশুরমশাই আমাকে কোনোদিনও তানভীরের কাছে প্রকাশ করবেন না, কিন্তু এই সত্যটা শুধু আমার আর তার মাঝে সীমাবদ্ধ রইল। আমি প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করতাম, আমি কি সত্যিই সুখী, নাকি এই সুখের পেছনে একটা লুকানো কষ্ট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে? জীবন কখনো পূর্বের মতো হয় না, এই কথাটা আমি প্রতিটি মুহূর্তে অনুভব করি। আমার হাসি, আমার আনন্দ, সব কিছুর পেছনেই একটা নীরব যন্ত্রণা লুকিয়ে থাকে। আমি জানি আমার জীবনে আরিফ নামের অধ্যায়টা শেষ হয়ে গেছে। আমি এখন তানভীরের স্ত্রী, ওর ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। কিন্তু আমার শ্বশুর মশাইয়ের সেই কথাগুলো, সেই গোপন সত্যটা, তা আমাকে আর আগের সাদিয়া হিসাবে বাঁচতে দেয় না। আমি এখন আরও পরিণত, আরও গভীর, আরও সংবেদনশীল। আমি প্রতিটি মুহূর্তকে আরও বেশি করে আঁকড়ে ধরি, তানভীরের ভালোবাসাকে আরও বেশি করে মূল্য দিই। কারণ আমি জানি জীবন কতটা অনিশ্চিত, কতটা ভঙ্গুর। আমি এখন আমার শ্বশুরমশাইয়ের চোখে তাকালে আর ভয় পাই না, বরং এক ধরনের গভীর শ্রদ্ধা আর নির্ভরতা অনুভব করি। তিনি আমাকে বিচার করেননি, বরং একজন মেয়ের মতো আগলে রেখেছেন। এই গোপন সত্যটা আমাকে দুর্বল করেননি, বরং আমাকে আরও শক্তিশালী করেছে। আমি শিখেছি জীবনের প্রতিটি অধ্যায়কে মেনে নিয়ে বাঁচতে হয়। অতীত আমাদের জীবনের অংশ, কিন্তু সেটাকে বর্তমানের উপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। তবে এই সত্যও তো সত্যি যে সেই দিনের পর আমি কখনোই আগের মতো হতে পারিনি। জীবন কখনো পূর্বের মতো হয় না। এই ছিল আমার জীবনের এক গোপন অধ্যায়ের গল্প। আশা করি গল্পটি আপনাদের হৃদয়ে কিছুটা হলেও দাগ কাটতে পেরেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং মায়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।